বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, কাতারে যুদ্ধবিমান পাঠালো যুক্তরাজ্য। এদিকে যুক্তরাষ্ট্রের যে কোনো হামলা পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে বলছে ইরান। আরও থাকছে, শান্তি চুক্তি বাস্তবায়নে ইউক্রেনকে দানবাস ছাড়তেই হবে বলছে রাশিয়া। আরও জানিয়ে দেব, মায়ানমারের জান্তার বিমান হামলায় নিহত 27। সর্বশেষ জানিয়ে দেব, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, কাতারে যুদ্ধবিমান পাঠালো যুক্তরাজ্য। ইরানকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা বাড়তে থাকায় উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা জোরদারে কাতারে যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাজ্য। কাতারের দোহা শহরের কাছে আল ওদাদ বিমান ঘাঁটিতে রয়্যাল এয়ারফোর্সের টাইফুন যুদ্ধবিমান পাঠানো হয়েছে। শুক্রবার যুক্তরাজ্য সরকার জানায়, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই মোতায়েন করা হয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে, কাতার সরকারের আমন্ত্রণে পাঠানো এসব টাইফুন যুদ্ধবিমান যৌথ আরএফ কাতারি ইউনিট নাম্বার 12 স্কোয়াডের অংশ হিসেবে কাজ করবে। এর লক্ষ্য উপসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষামূলক সক্ষমতা জোরদার করা। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জং হিলি বলেছেন, এই অংশীদারিত্ব দুই দেশের জাতীয় নিরাপত্তা জোরদার করে এবং উপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা রক্ষায় সহায়ক ভূমিকা রাখে। তার ভাষায়, যৌথ স্কোয়াডের টাইফুন যুদ্ধবিমান মোতায়েনের মাধ্যমে কাতারের প্রতিরক্ষা ব্যবস্থার সহায়তা দেওয়া হচ্ছে, যা উভয় দেশের বিভিন্ন নিরাপত্তা লক্ষ্যকে শক্তিশালী করবে। এদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্ক, যা F-35 যুদ্ধবিমান সহ একটি স্লাইড গ্রুপ বহন করছে, আগামী সপ্তাহের শুরুতে উপসাগরীয় অঞ্চলে পৌঁছানোর কথা রয়েছে। বুধবার আলাস্কা প্রণালী অতিক্রম করেছে রণতরীটি। এর সঙ্গে রয়েছে মার্কিন গাইডেড মিসাইল, কর্ডার ও সাবমেরিন, পাশাপাশি প্যাট্রিট ও থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ অতিরিক্ত মার্কিন প্রতিরক্ষামূলক সরঞ্জাম অঞ্চলটিতে পাঠানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার রাতে বলেছেন, কোনো পরিস্থিতির জন্য পরিস্থিতি হিসেবে ইরানের দিকে এই নৌবহর পাঠানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের যে কোনো হামলা পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে বলছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ ও অন্যান্য সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যে আসার পকালে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, ইরানের উপর যে কোনো হামলাকে তারা পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে বিবেচনা করবে এবং তার কঠোর জবাব দেবে। এই হুঁশিয়ারির এমন সময় এলো যখন প্রায় 2 সপ্তাহ আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, সহায়তা আসছে। এই বিক্ষোভে ইরানি নিরাপত্তা বাহিনীর হাতে হাজারো মানুষ নিহত হয়েছে বলে অভিযোগ রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এই কর্মকর্তা বলেছেন, এই সামরিক সমাবেশ আমরা আশা করি এটি প্রকৃত সংঘাতের উদ্দেশ্য নয়, তবে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য আমাদের সেনাবাহিনী প্রস্তুত। সে কারণেই ইরানের সবকিছুর সর্বোচ্চ সতর্কবার্তায় রাখা হয়েছে। তিনি আরো বলেন, এবার যে কোনো ধরনের হামলা সীমিত, অসীম, সার্জিক্যাল, তারা যাই বলুক না কেন, আমরা সেটিকে আমাদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবেই দেখব এবং তার নিষ্পত্তিতে সবচেয়ে কঠোর প্রতিক্রিয়া জানাবো। এদিকে বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের দিকে যুক্তরাষ্ট্রের একটি আর্মাডা বা বিশাল নৌবহর এগোচ্ছে, তবে তিনি আশা প্রকাশ করেন সেটি ব্যবহার করতে হবে না। একই সঙ্গে তিনি তেহরানকে বিক্ষোভকারীদের হত্যা বা পারস্পরিক কর্মসূচি পুনরায় শুরু না করার ব্যাপারে সতর্ক করেন। ইরানি কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে, আমরা পাল্টা জবাব দেব, তবে সেই জবাব কিরকম হতে পারে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। এর আগে উত্তেজনার সময় মধ্যপ্রাচ্য অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েনের নজির রয়েছে, যা সাধারণত প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে দেখা হতো। তবে গত বছর জুনে ইরানের পারমাণবিক কর্মসূচিকে বিমান হামলা চালানোর আগে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক সমাবেশ করেছিল। এছাড়া গত বছরের শেষের দিকে ক্যারিবীয় অঞ্চলেও মার্কিন সামরিক উপস্থিতি বাড়তে দেখা যায়। পরে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলো মাদুরোসকে আটক করে। শান্তি চুক্তি বাস্তবায়নে ইউক্রেনকে দানবাস ছাড়তেই হবে বলছে রাশিয়া।
সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা শুরুর আগেই নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করেছে রাশিয়া। মস্কো বলছে, শান্তি চুক্তি কার্যকর করতে হলে ইউক্রেনের সেনাবাহিনীকে অবশ্যই দেশটির পূর্ব অঞ্চলীয় দনবাস অঞ্চল থেকে সরে যেতে হবে। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই। শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, রাশিয়ার অবস্থান একেবারে স্পষ্ট। ইউক্রেনও তাদের সশস্ত্র বাহিনীকে দনবাস ছাড়তে হবে, যেখান থেকে তারা সেনা প্রত্যাহার করতে হবে। এটি শান্তি চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। প্রায় 4 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে দনবাস অঞ্চলের বড় একটি অংশ ইতিমধ্যে রাশিয়া দখলে রয়েছে। এই অঞ্চলগুলোতে বিতর্কিত নির্বাচন আয়োজন করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরে সেগুলোকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার ঘোষণা দেন। তবে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ সহ বিশ্বের অধিকাংশ দেশ এই সংযুক্তিকে অস্বীকৃতি দেননি। আন্তর্জাতিক মহলে এসবকে বৈধ দখল হিসেবে দেখা হচ্ছে। এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ দূত ইউফেনের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠক শেষে জেলেনস্কি বলেন, রাশিয়া দখলে থাকা ভূখণ্ডের ভবিষ্যতে এখন যুদ্ধবিরতি চুক্তির পথে সবচেয়ে বড় বাধা। তবে বৈঠকের বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান ইউফ। তবে তিনি স্বীকার করেন, আলোচনার একটি মাত্র ইস্যুতে এসে আটক আছে। দীর্ঘ এই যুদ্ধে ইতিমধ্যে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, ঘর বাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন অনেক মানুষ। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলোর সহায়তায় ইউক্রেন নিজেদের ভূখণ্ড রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরপরও দনবাসের আরও কিছু এলাকা দখল নিতে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। দনবাস ইস্যুতে একই মতবিরোধের কারণে গত বছরও শান্তি চুক্তির সম্ভাবনা বাস্তবে রূপ নেয়নি। মায়ানমারে জান্তার বিমান হামলায় নিহত 27। মায়ানমারে একটি বিয়ের অনুষ্ঠানে ও একটি দোয়া মাহফিলকে লক্ষ্য করে পৃথক পৃথক বিমান হামলা চালিয়েছে সামরিক জান্তা বাহিনী। হামলায় অন্তত 27 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এতে নারী, শিশু সহ আরও বহু মানুষ আহত হয়েছেন। স্থানীয় সশস্ত্র গোষ্ঠী ও মানবাধিকার পর্যবেক্ষকদের বরাতে এ খবর জানিয়েছে দ্য ইরাবতী। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় কাচিন রাজ্যের ভামো টিউশনের কাউন এর গ্রামের একটি দোয়া অনুষ্ঠানে বিমান হামলা চালায় জান্তা বাহিনী। দোয়া অনুষ্ঠানে হামলা নিয়ে বিদ্রোহী কাচিন আর্মি জানায়, এতে 22 জন শোকাহত মানুষ নিহত এবং শিশুসহ অন্তত 28 জন আহত হন। গ্রামটি বাস্তুচ্যুত যুদ্ধাহত পরিবারের আশ্রয়স্থল এবং ইরাবতী নদীর উপর পাশে ভালো শহরের কাছাকাছি অবস্থিত। গ্রামের এক বৃদ্ধের মৃত্যুর পরদিন দোয়া মাহফিলের প্রস্তুতির জন্য একটি বাড়ির আঙিনায় জড়ো হয়েছিল মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে বাড়ির ভিতর ও আঙিনায় নারী পুরুষের মরদেহ ছড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। তাদের কয়েকজনের শরীর মারাত্মকভাবে ক্ষতবিক্ষত। কেআই এর মুখপাত্র কর্নেল লাউলু বলেন, এই গ্রামে কেআই এর কোনো অবস্থান বা সদস্য ছিল না। তার অভিযোগ, জান্তা বাহিনী জেনে শুনেই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। তিনি বলেছেন, তারা শত্রু আর সাধারণ মানুষের মধ্যে কোনো পার্থক্য করে না। স্কুল সহ যে কোনো ভিড়েই তারা বোমা ফেলছে। এর আগে একই দিনে মাগওয়া অঞ্চলের ওবান্দিন গ্রামে একটি বিয়ের প্রস্তুতিতে জড়ো হওয়া মানুষের উপর বিমান হামলা চালানো হয়। স্থানীয় তথ্য পর্যবেক্ষণকারী সংগঠন ইনফরমেশন গ্রুপ জানায়, এতে এক শিশুসহ অন্তত 5 জন নিহত হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রাখাইন রাজ্যে কিয়াতু পানিউ শারনশিপ সীমান্ত এলাকায় আরাকান আর্মি পরিচালিত একটি কারাগারেও বিমান হামলা চালায় জান্তা বাহিনী। এতে আটক থাকা 21 জন জান্তা সেনাও তাদের স্বজন নিহত এবং 30 জন আহত হন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO থেকে যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে জাতিসংঘের এই স্বাস্থ্য সংস্থাটি তাদের অন্যতম বৃহৎ অর্থদাতা দেশকে হারালো। প্রতিবেদনে বলা হয়, 1 বছর আগে নির্বাহী আদেশের মাধ্যমে WHO থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের ঘোষণা দেন ট্রাম্প। কোভিড-19 মহামারীর সময় সংস্থাটির বিরুদ্ধে অতিমাত্রায় চীন ঘেঁষা আচরণের অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মানবতা সেবা বিভাগ জানায়, কোভিড মহামারী মোকাবেলায় WHOর ব্যর্থতা, প্রয়োজনীয় সংস্কার করতে না পারা এবং সদস্য রাষ্ট্রগুলোর রাজনৈতিক প্রভাবের কারণেই যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে। তবে WHO এইসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। WHO-এর মহাপরিচালক স্টুয়ার্ট আর্নট যুক্তরাষ্ট্র বলেছেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত শুধু সংস্থাটির জন্য নয়, বরং যুক্তরাষ্ট্র বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তিনি পোলিও, মূল এইডস প্রতিরোধ, মাতৃতুল্য হ্রাস এবং তামাক নিয়ন্ত্রণে আন্তর্জাতিক চুক্তি সহ নানা বৈশ্বিক উদ্যোগে WHO-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা তুলে ধরেন।